This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Good morning, TV9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি ফার্স্ট ব্রেক at 9। আর আজকে ফার্স্ট ব্রেক at 9 এ শুরু করব এই মুহূর্তের অন্যতম বড় খবর দিয়ে। মুর্শিদাবাদে সদ্য গজানো মৌলবাদী সংগঠনের সঙ্গে জেএমবি যোগ। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, বাংলাদেশ থেকে চোরা পথে এসে সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ। জেএমবি জঙ্গি নেতার বিস্ফোরক। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট TV9 বাংলার হাতে এসেছে। আর কি রয়েছে সেই রিপোর্টে, যা শুধুমাত্র TV9 বাংলার কাছেই রয়েছে। সরাসরি আমাদের রিপোর্টার সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয় থেকে জানার চেষ্টা করি। সুজয়, যে রিপোর্ট তোমার কাছে রয়েছে, যে রিপোর্টে অনেক কিছু তথ্য যা দর্শকরা জানার জন্য অপেক্ষা করছে, জানাও প্লিজ। দেখো, TV9 বাংলা আগেই জানিয়েছিল যে রাজ্যে একটা নতুন সংগঠন যেটা মাথা চাড়া দিচ্ছে, যাদের অ্যাক্টিভিটি, যাদের কার্য প্রণালী অনেকটা মৌলবাদী সংগঠনের সঙ্গে মিল খায়। এবার কেন্দ্রীয় গোয়েন্দারা যে রিপোর্ট দিয়েছেন, যে রিপোর্ট সাবমিট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে গত 6 তারিখ অর্থাৎ 6 জানুয়ারি ওই সংগঠন, যে সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে জাহা ইন্ডিয়া, এই সংগঠনের সঙ্গে জেএমবির একটি বৈঠক হয়েছে। বাংলাদেশ জেএম থেকে চোরা পথে ভারতে প্রবেশ করে ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত একটি জায়গায় সেই বৈঠক হয়েছে। দুদিনের বৈঠক, এবং সেই বৈঠকে ট্রেনিং ক্যাম্প করা হয়েছে, এবং যেখানে জাহা ইন্ডিয়া যে সংগঠনটির নাম কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে, সেখানে ওই সংগঠনের 15 জন সদস্যকে ট্রেনিং দিয়েছেন বাংলাদেশ থেকে আসা ওই শীর্ষ জেএমবি নেতা। এবং শুধু ট্রেনিং দেওয়াই নয়, সেখানে বৈঠক হয়েছে যেখানে এই জাহা ইন্ডিয়ার 5 শীর্ষ সদস্য যারা রয়েছেন মুর্শিদাবাদের এবং উত্তর 24 পরগনার এক সদস্য উপস্থিত ছিলেন। গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই যে 6 জন জাহা ইন্ডিয়ার শীর্ষ নেতা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজন মিডলম্যান ছিলেন, যিনি আবার জেএমবির সঙ্গে জাহা এবং আহাব নামে অপর একটি সংগঠন, যাদের মৌলবাদী কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ করছেন গোয়েন্দারা, সেই সংগঠনের সঙ্গেও বৈঠক করেছেন। এবং তাদের টার্গেট এই রাজ্যে সংগঠনকে ছড়িয়ে দেওয়া। আপাতত মুর্শিদাবাদ জেলা জুড়ে এদের অ্যাক্টিভিটি নজরে এসছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ জেলায় তারা বেশ খানিকটা সক্রিয়, কিন্তু যেহেতু উত্তর 24 পরগনার এক নেতাও ছিল এই সংগঠনের, ফলে গোয়েন্দারা মনে করছেন যে গোটা রাজ্যেই তারা জাল বিস্তার করতে চাইছেন। এবং খুব সেই কারণেই মুর্শিদাবাদ জেলায় যেহেতু ইতিমধ্যে গোয়েন্দারা সক্রিয় রয়েছেন, সেখানে মুর্শিদাবাদ জেলার বদলে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে গিয়ে তারা বৈঠক করে। দুদিনের বৈঠক করার পর 7 তারিখে জেএমবির ওই শীর্ষ নেতা আবার চোরাপথে অন্য রুট দিয়ে, যে রুটে সে এসেছিল সেই রুট না, অপর একটি রুট দিয়ে সে বাংলাদেশ চলে গেছে বা বাংলাদেশ পালিয়ে গেছে। ফলে এই মুহূর্তে এই জেএমবির সঙ্গে এই সংগঠনের বা এই মৌলবাদী সংগঠনের যোগ কিন্তু রাজ্যের গোয়েন্দাদের ক্ষেত্রে নিঃসন্দেহে চিন্তার তো বিষয়। সুজয়, তুমি যে তথ্য দিলে তা চাঞ্চল্যকর। তুমি প্লিজ আমাদের সঙ্গে থাকো, আমি আবারও আসবো তোমার কাছে, কারণ যে ইনফরমেশন এই মুহূর্তে TV9 বাংলা ব্রেক করলো, যে খবরটা দিল, তা কতটা চিন্তার, তা কতটা উদ্বেগের, আমরা সেটাই জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন দা, আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন দা, আপনি শুনলেন আমাদের রিপোর্টার সুজয় কি বললেন। বাংলাদেশে যে অস্থিরতা চলছে আমরা জানি, আর ঠিক তার মধ্যেই মুর্শিদাবাদ থেকে যে খবর আসছে, সেখানে জন্ম নিয়েছে জাহা ইন্ডিয়া সংগঠন এবং জেএমবি কানেকশন সেখানে রয়েছে। এটা কতটা উদ্বেগের, কতটা চিন্তার, আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথমে আপনাদের সংবাদদাতাদের, রিপোর্টারদের আমি অভিনন্দন জানাই, কারণ আমার মনে হয় না এই খবরটা এখনো পর্যন্ত ভারতবর্ষের কোনো মাধ্যমেই এটা এখন অব্দি ব্রেক হয়েছে। সংবাদ মাধ্যম হোক, ইলেকট্রনিক মাধ্যম হোক বা সমাজ মাধ্যম, আপনি কোথাও খুঁজে পাবেন না জাহা ইন্ডিয়ার নাম। শুধু ইন্টেলিজেন্সের সিনিয়র লেভেলেই এই খবরটা সীমাবদ্ধ ছিল। আপনারা আজকে ব্রেক করলেন, এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। কারণ আমরা যেটা বারবার বলেছি যে এই ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভারতের বিশেষ করে পূর্ব প্রান্ত, এটা কিন্তু বোথ আল কায়দা এবং দেশ, এদের দুজনেরই কিন্তু টার্গেট। ওদের পূর্ব খোরাসানের জন্য ধীরে ধীরে ওরা জমিটাকে বিস্তৃত করছে। এবং তার মধ্যে বিশেষ করে আমাদের পূর্ব ভারতের ঝাড়খণ্ডের যে অংশটা, যে পাকুড় এবং ইত্যাদি এলাকা, আপনার মনে আছে সাধারণ নির্বাচনের আগে ওখানে অমিত শাহ কিছু মন্তব্য করেছিলেন ওই জমি জেহাদ নিয়ে, যেটা নিয়ে বিতর্ক হয়। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যা হয়, ওই এলাকায় কিন্তু অমিত শাহ যে প্রার্থী ছিল বা বিজেপির প্রার্থী, সে পরাজিত হয়।
কিন্তু যে ভদ্র মহিলা ওখানে পাকুড় থেকে নির্বাচিত হন, ওনার স্বামী সম্ভবত দেশবিরোধী এবং অপরাধমূলক কাজের জন্য তিনি জেলে রয়েছেন, তার বদলে ওনার স্ত্রী লোকসভায় গেছেন। তখন আমরা কিন্তু এগুলো বিশ্লেষণ করেছিলাম যে এই জমি জেহাদ বলুন, যে এই যে পদ্ধতিগুলো, এগুলো বিনা রক্তপাতে ধীরে ধীরে ভারত দখল বা জমি দখলের একটা প্রক্রিয়া। কারণ আমাকে 10টা সন্ত্রাসবাদী পাঠিয়ে, যেমন 26/11-তে হয়েছিল আজমল কাসবরা, তারা তো দখল করতে পারেনি, তারা এসে তাজ হোটেলে বা অন্যান্য জায়গাতে খুন আর নির্বিচার অত্যাচার করেছে, খুন করেছে। কিন্তু আপনি যদি ভাবুন যে আপনি নির্দিষ্টভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সেখানে জমি আপনি উদ্ধার করে নেন, জমি দখল করে নেন এবং অনুপ্রবেশ করিয়ে সেখানকার ডেমোগ্রাফি পরিবর্তন করেন, তার অবশ্যম্ভাবী নেক্সট স্টেপ হচ্ছে আপনি সেখান থেকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছেন নিজের ইচ্ছা অনুযায়ী, এবং সেই জনপ্রতিনিধি ভারতবর্ষের সংসদে যাচ্ছে বা কোনো রাজ্যের বিধানসভায় যাচ্ছে। তো এরা যখন যাচ্ছে, কোনো কাউকে যখন পাঠানো হচ্ছে সংসদে বা আইনসভায়, সে তো অবভিয়াসলি গিয়ে এই সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে বা তাদের প্রোটেক্ট করার জন্য কাজ করছে। এবং যেটা আমরা বাংলাতেও দেখেছি, আপনাদের মনে আছে যে সিমির প্রতিষ্ঠাতা সদস্য ইমরানকে যখন পাঠানো হলো সংসদে, তখন কেন্দ্রীয় সরকার বারংবার মানা করেছিল, কিন্তু মমতা ব্যানার্জি কর্ণপাত করেনি। এবং সিমির মতো নিষিদ্ধ সংগঠনের ইমরান যখন সংসদে আইনসভায় যাচ্ছে, সে গিয়ে করবে এটা কি? সে তো সন্ত্রাসবাদেরই ওখানে প্রোটেকশনে করার চেষ্টা করবে। তো এটা একটা ভয়ঙ্কর দিক। এবং যেরকম ভাবে বিস্তার হচ্ছে আমাদের অন্তত 7টা জেলা, এবার ঝাড়খণ্ডের এই নির্দিষ্ট বেল্টটা, এখানকার ডেমোগ্রাফি কমপ্লিট বদলে গেছে। সাঁওতাল পরগনায় এখন আদিবাসীরা মাইনরিটি হয়ে গেছে। তো এটা নিয়ে কথা বলা বা এটা নিয়ে আলোচনা করাটা নিতান্তই জরুরি মানুষের মধ্যে। আমরা বুঝতে পারছি না, ধীরে 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 আমাদের আশপাশের পুরো পরিবর্তন হয়ে গেছে। এটা আপনি পশ্চিমবঙ্গে দেখবেন, এখন ওই দিন চলে গেছে 10টা 20টা 15টা লোক তারা অস্ত্র নিয়ে আসবে আর 26/11-র মতো অ্যাটাক করবে। দীপাঞ্জন একদমই ঠিক কথা বলেছেন যে এরকমই গোপনে তারা আসছেন, তারা ট্রেনিং দিচ্ছেন, তারপরে আবার গোপনে চলে যাচ্ছেন। নিঃসন্দেহে এটা তো চিন্তার বিষয়। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার মতামত জানানোর জন্য। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করছি প্রাক্তন বিএসএফ কর্তা সৌমেন মিত্রের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। যে খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে বড় খবর, এবং শুধুমাত্র TV9 বাংলার কাছে এই খবর রয়েছে, বাংলাদেশের এরকম একটা পরিস্থিতির মধ্যে মুর্শিদাবাদে জন্ম নিয়েছে জাহা ইন্ডিয়া সংগঠন, এবং যে সংগঠনের সঙ্গে জেএমবি নেতাদের যোগাযোগ রয়েছে। নেতা আসছেন, ট্রেনিং দিচ্ছেন, আবার গোপনে চলে যাচ্ছে। আপনার গিয়ে কোথাও মনে হয় যে ইন্টেলিজেন্স ফেলিওর? Obviously, there is no two opinion about it. আমি প্রথম দিন থেকে বলছিলাম যে সেন্ট্রাল আর স্টেট ইন্টেলিজেন্স, তারা দুজনে সম্মিলিতভাবে তাদের এফর্ট গুলোকে গ্রাউন্ডে নামাতে হবে। ইন্টেলিজেন্স ঘরের মধ্যে বসে হয় না, দে হ্যাভ টু গো টু দ্য স্পট। এছাড়াও আমি একাধিকবার বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গ প্রাইমারিলি একটা এত লম্বা, এত ঘনবসতিওয়ালা এবং এত দীর্ঘ অন্য যে বর্ডার রয়েছে অন্য কোথাও নেই, অত্যন্ত ভালনারেবল। তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পার্টলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, যার যে জায়গাগুলো কুখ্যাত চিরটা কাল যে এখানে হিংসা হয়। এবং যখন খাগড়াগড় হলো তারপরে আমার কাছে আমি মানে এনআইএরই একজন আমাদের কোন একটা অনুষ্ঠানে তিনি আমাকে বললেন যে আপনার ব্যাপারে শুনেছি, একটুখানি বলতে পারেন যে কোথায় প্রথম? আমি বললাম যে স্ট্রেট ওয়ে ইউ হিট মুর্শিদাবাদ, কারণ ওই জায়গাটা হচ্ছে ব্রিডিং সেন্টার অফ দি টেররিস্ট ইন ইস্ট। এই জায়গাটায় আমাদের আরো বেশি অ্যাগ্রেসিভলি ওখানে আমাদের পশ্চাৎটা রাখতে হবে বিএসএফ এর, স্টেট পুলিশ, সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সি অ্যান্ড অলসো দ্য কাস্টমস। সুতরাং এই জায়গাগুলো যাদের স্টেক রয়েছে বর্ডারের উপরে, প্রত্যেককেই আজকে মাদ্রাসার নামে ওখানে কি ট্রেনিং হচ্ছে সেগুলো আমরা সবাই জানি। ফারিজাব যে মাদ্রাসাগুলো যেগুলো আনরিকগনাইজড এন্ড আনরেজিস্টার্ড, those are being used as a training training center. আর এই যে জাব ইন্ডিয়া আর এই জামাত, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে নাম আলাদা হলেও এদের এমটা কিন্তু এক। হোয়াট ইজ দ্যাট এম?
যে হ্যারাস এন্ড একদমই, যেটা নিঃসন্দেহে আমার একটা চিন্তার বিষয় তো বটেই। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর ব্রেক করলো টিভি 9 বাংলা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। নজর রাখছি আমরা পরের খবরের দিকে। নাম ভারিয়ে ভারতে এসে জালিয়াতি বাংলাদেশি। ভারতীয় পাসপোর্টে বাংলাদেশি চয়ন বড়ুয়ার নাম পলাশ বিশ্বাস। চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। সূত্রের দাবি, অসম সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে ধৃত বাংলাদেশি। চট্টগ্রামের চয়ন বড়ুয়া বাংলায় এসে হয়েছেন পলাশ বিশ্বাস। মধ্যমগ্রাম থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। সোমবার মধ্যমগ্রামে গ্রেফতার হন বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের দাবি, 2021 সালে অসম সীমান্ত দিয়ে ভারতে আসেন চয়ন ওরফে পলাশ। টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করে পাসপোর্টের জন্য আবেদন করেন চয়ন। 2023 সালে পলাশ বিশ্বাস নামে ভারতীয় পাসপোর্ট হাতে পেয়েও যান। ইউরোপ যেতে ভিসার জন্য আবেদনও করেছিলেন তিনি। পাসপোর্ট পেতে কাশীপুরের যে ঠিকানা চয়ন দিয়েছিলেন সেটা ভুয়ো বলে দাবি পুলিশ সূত্রে। তদন্তকারীদের অনুমান, আরও অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভুয়ো নথি তৈরি করতে সাহায্য করেছেন ধৃত যুবক। দিল্লি, চেন্নাই, এমনকি কলকাতার বিভিন্ন জায়গাতে সে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল। এমনকি বিগত বেশ কয়েক মাস আগে সে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। সেখানে কি ধরনের কাজ করতেন চয়ন ওরফে পলাশ, কিভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে এসেছিলেন তিনি, সেসব জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির মামলায় যে 73টি পাসপোর্ট সন্দেহের তালিকায় ছিল, তার মধ্যে এই পলাশ বিশ্বাস নামের পাসপোর্টটিও ছিল। সুপ্রিয় গুহর রিপোর্ট, টিভি 9 বাংলা। শহরে ফের দুর্ঘটনার বলি, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুটার চালকের। গতকাল রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে ঠিক কি ঘটেছে আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। রঞ্জিত রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, দেখো, ফের রাতে শহরে পথ দুর্ঘটনার বলি স্কুটি চালক এবং গতকাল রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। দ্রুত গতিতে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে, ছিটকে ট্রাকের নিচেই পড়ে মৃত্যু হয়েছে স্কুটি চালক পার্থদের, বাড়ি ট্যাংরায়, যেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং দ্রুততার সঙ্গে পুলিশ সেই দেহটিকে নিয়ে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখানে মৃত বলে ঘোষণা করে। এবং রাতের শহরে বেপরোয়া গতি রোধে ব্যর্থ পুলিশ প্রশাসন, তার কারণেই দুর্ঘটনা। এবং রাস্তায় একাধিক স্পিডোমিটার বসালেও কিন্তু যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই দ্রুত গতির নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি ধাক্কা মারে স্কুটিতে এবং স্কুটি চালকের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কেন বারবার ঘটছে এই প্রশ্ন তো উঠবে রঞ্জিত, তুমি নজর রাখো, কারণ শুধু তো এই একটা ঘটনা নয়, একটার পর একটা ঘটনা। সেই ছবিগুলো আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। 21 তারিখের ঘটনা দেখাচ্ছি আমরা, কি হয়েছিল যাদবপুরে দুর্ঘটনা ভুলিনি, তারপরে বাঁশদ্রোণী, সল্টলেক, বেহালা, একটার পর একটা গতির বলি আমরা দেখতে পাচ্ছি আমাদের শহর কলকাতায়। কেন গতি নিয়ন্ত্রণে থাকছে না, এই প্রশ্ন তো উঠবেই। আর এরই মধ্যে খবর আসে, সাত সকালে আবারও অ্যাকশন ইডি। ভুয়ো কল সেন্টারের আড়ালে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। কলকাতা, হাওড়া, সল্টলেক, বাগুইয়াটি সহ 6 জায়গায় আনা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি। ভুয়ো কল সেন্টারের নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এবং সেই অভিযোগে ইডির তদন্তকারী আধিকারিকরা কলকাতা সহ হাওড়া, বাগুইহাটি মোট 6টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। ইডির তদন্তকারী আধিকারিকদের কাছে বেশ কয়েক মাস আগে থেকেই এই খবর বা এই অভিযোগ আসছিল যে বিভিন্ন জায়গায় কল সেন্টারের নাম করে ভুয়োভাবে টাকা তোলা হচ্ছে। তারপরেই বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান শুরু করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। বিভিন্ন সংস্থার নাম করে যে টাকা পয়সা নেওয়া হয়েছে সেই সমস্ত আর্থিক লেনদেনের কাগজপত্র তারা খতিয়ে দেখছেন। এই যে লেনদেন করা হয়েছে বা ভুয়ো সংস্থার নাম করে, কল সেন্টারের নাম করে যে টাকা তোলার অভিযোগ করা হয়েছে, এর সাথে আর কারা কারা যুক্ত রয়েছে, এর পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা, বা এই যে আর্থিক দুর্নীতি, এই আর্থিক দুর্নীতিতে কত টাকার লেনদেন হয়েছে, সব মিলিয়ে তদন্ত শুরু করেছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সোমা দাস, ডোমজুর, হাওড়া।
আর নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে। মহারাষ্ট্রের জয়গাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 13, 10 জনের অবস্থা আশঙ্কাজনক। পাচোরা সিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। গতকাল মহারাষ্ট্রের জলগাঁওয়ে গুজবের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখন যারা আহত হয়েছেন তারা কেমন আছেন, এখন কি অবস্থা সেখানকার, সবটা জানবো ঘটনাস্থল থেকে। আমাদের রিपोर्टर पवन রয়েছেন এই মুহূর্তে সরাসরি। पवन जी, अभी वहां का हाल क्या है और जो लोग हॉस्पिटलाइज्ड है वो अभी कैसा है? जी हाँ, जो कल जलगांव के पाचोरा में जो कल ट्रेन हादसा हुआ था उसमें जो घायल हो चुके हैं वो अभी अस्पताल में है। उन पे इलाज जो है प्रशासन की तरफ से शुरू हुआ है। अभी उनकी प्रकृति जो है वो अभी स्थिर है। लेकिन जहाँ पे ये घटना घटी थी वहाँ पे अभी हम है। यहाँ पे आप देख सकते हैं कि 2 ट्रैक है, एक अप वाला है और एक डाउन वाला है। जो डाउन वाला है वहाँ से उत्तर प्रदेश के लखनऊ से मुंबई जाने वाले पुष्पक एक्सप्रेस में कल आग लग गई। इस तरह से अफवाहें जो फैलाई गई थी और उस वक्त जो लोग थे वो डर गए और उन्होंने चेन पुलिंग कर लिया। तब ट्रेन रुक गई तो लोगों ने ट्रेन से छलांग लगाना शुरू कर दिया। उसी समय जब लोगों ने छलांग लगाई एक डिब्बे में से, तब उसी वक्त कर्नाटक एक्सप्रेस आ रही थी और एक्सप्रेस से टकरा गए और इसमें तकरीबन 13 लोगों की जो है मौत हो चुकी है। और कम से कम 10 से 12 जो लोग हैं उन पे अभी यहाँ के जलगांव के जो प्राइवेट अस्पताल है उसमें उन पे इलाज शुरू है। अभी तक जो घायल लोग हैं उनसे पुलिस ने जानकारी ली है। इस बारे में जो है अभी पुलिस ने जो है रेल पुलिस है या महाराष्ट्र पुलिस, इनकी तरफ से इस बारे में अभी जांच शुरू हो गई है और पुलिस जो है वो घायल लोगों का जवाब जो है वो ले रहे हैं। और यहाँ पे वो ट्रेन में एक पेंट्री का जो चाय वाला था वो उसने आग लगे इस तरीके से कुछ बोल दिया था और उससे अफवाह फैली गई थी। ऐसी जो बात है वो सामने आई है और उसी कारण यह हादसा हुआ है। पवन जी, और एक बात आपसे जानना चाहूँगी। आपने बोला जब पेंट्री कार में जो वहाँ का जो स्टाफ था उसने ये अफवाह जो स्प्रेड किया है, उससे कुछ बातचीत हुई, पुलिस बात की उससे, क्यों वो ऐसा बोला जिसके इफेक्ट इतने लोगों की प्राण चली गई? कौन है वो? जो 13 लोगों की मौत चुकी इस हादसे में, ये जो पेंट्री का चाय वाला था वो चाय वाले ने यहाँ पे अफवाह फैलाई। ऐसा जो है जो यहाँ के पैसेंजर थे उन लोगों ने बताया है। जो घायल पैसेंजर थे उन लोगों की तरफ से भी जो है वो बोला गया था। और जो अभी पुलिस है वो जो घायल लोगों से है जो इस बारे में इंक्वायरी कर रही है और इसका जो तपास है रेल पुलिस और महाराष्ट्र पुलिस के तरफ से शुरू है। জি শুক্রিয়া পবন, আমাদের রিপোর্টার একেবারে ঘটনাস্থল থেকে পবন আমাদের সঙ্গে ছিলেন এবং এখন কি পরিস্থিতি আমরা তার থেকে জানলাম।